হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মার্কো মুভিটিকে, যেটি নতুন রিলিজ হয়েছে, যেটা দেখলে তোমরা অ্যানিমাল বা সালার মুভিটাকে পুরোপুরি ভুলেই যাবে, কারণ এটা এতটা সুন্দর অ্যাকশন আর ক্রাইম মুভি। যাদের ক্রাইম অ্যাকশন মুভি ভালো লেগে থাকে তাদের এই মুভিটা ফেভারিট হতে চলেছে। তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি মুভির এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে। আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই, তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইকও করো। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ভিক্টর আর ওয়াসিমকে দেখতে পাই। তারা দুজন খুব ভালো বন্ধু, যেমন বেস্ট ফ্রেন্ড হয়। আর আমরা জানতে পারি ভিক্টর চোখে দেখতে পায় না, আর তারা ফাইটিং দেখার জন্য ক্লাবের মধ্যে এসেছিল। আর এখানে অনেকগুলো লোক ছিল। ভিক্টর এখানে পয়সাও লাগিয়েছিল। এখানে তারা অনেক এনজয় করছিল। কিছুক্ষণ পরে ভিক্টর আর ওয়াসিম যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন তারা একটা প্র্যাকটিস সামনে দিয়ে ক্রস করছিল। তখনই তাদের উপরে হামলা হয়ে যায়, আর এখানে ওয়াসিমের উপরে আক্রমণ করা হয়, যার কারণে ওয়াসিম সেখানে মারা যায়। যে লোকটা ওয়াসিমকে মেরেছিল, ভিক্টর তখন সেই লোকটাকে খুব ভালোভাবে অনুভব করে নিয়েছিল। সে হয়তো চোখে দেখতে পারে না, কিন্তু তার অনুভবের শক্তি অনেক বেশি ছিল। তার চেহারার আকৃতি আর তার গায়ের গন্ধ সে চিনে নিয়েছিল। আর এই কথাগুলো পুলিশওয়ালা ভিক্টরের কাছে এতক্ষণ জিজ্ঞাসা করছিল, আর ভিক্টর এই কথাগুলোই পুলিশওয়ালাকে বলছিল। আর ভিক্টর এটাও বলে, ওই লোকটা যদি আমার সামনে কোনোদিনও আসে তাহলে আমি তাকে একবারে চিনতে পেরে যাব। ভিক্টরের এইসব সেন্সেস অনেক ভালো ছিল। সে চট করেই বুঝতে পেরেছে তো কে তার আশেপাশে রয়েছে। তারপরে আমরা ওয়াসিমের ফিউনারাল দেখতে পাই, আর এখানে আমরা ভিক্টরকেও দেখতে পাই, যে অনেক স্যাড ছিল। আর তখনই ওখানে রাসেল নামের একজন লোকের এন্ট্রি হয়, আর আমরা জানতে পারি রাসেলই ওয়াসিমকে মেরে দিয়েছিল। যখনই রাসেল ভিক্টরের পাশ থেকে ক্রস হয়ে গেল, তখনই ভিক্টর বুঝতে পেরে গেল এই গন্ধটা সে কোথাও একটা শুকেছে। আর সে বুঝতে পেরে যায় তখনই যে এটা সেই লোকটি যে ওয়াসিমকে খুন করেছিল। সে সঙ্গে সঙ্গে বাইরে আসে, আর তারপরে সে তার গার্লফ্রেন্ড ঈশাকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে রাসেল তার কাছে পৌঁছে গিয়েছিল, আর তাকে সে নিজের আড্ডায় তুলে নিয়ে গিয়েছিল। এখানে রাসেল ভিক্টরকে বলে, আমি তো তোকে অনেক মামুলি একটা লোক ভেবেছিলাম, তুই তো অনেক চালাক আর শিয়ানা আছিস। আমি ভেবেছিলাম তোর চোখ নেই যেহেতু, তাহলে তুই আমাদেরকে চিনতে পারবি না, কিন্তু তুই তো বেশ চালাক। কিন্তু এখন কোনো বিপত্তি নেই, কারণ যেভাবে আমরা ওয়াসিমকে মেরেছিলাম ঠিক সেইভাবেই তোকে মেরে দেবো, বরং তার থেকেও বাজে মৃত্যু আমি তোকে দেব। আর রাসেল এখানে ভিক্টরকে খুব বাজেভাবে মারে। সে তাকে অ্যাসিডের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়, যার কারণে তার পুরো বডি জ্বলে গলে যাচ্ছিল। আর এটার ভিডিও একটা লোক বানাচ্ছিল সেখানে। আর তখনই এই সব কিছুর ব্যাপারে রাসেলের বাবা টনি জানতে পারে। টনি একজন বহুত বড় গ্যাংস্টার ছিল। যখন টনি জানতে পারে তার ছেলেরা ভিক্টরকে বাজেভাবে মেরে দিয়েছে, তখন সে রাসেলকে বলে, তুমি যাকে মেরেছো না সে মার্কো আর জর্জের ভাই। আর যদি তারা এটা জানতে পারে যে আমরা তাদেরকে মেরে দিয়েছি, তাহলে তারা আমাদের পুরো বংশকে একেবারের মতন মিটিয়ে দেবে। এখন যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তোমাদের শুধুমাত্র একটাই কাজ করতে হবে, ভালো করে ভিক্টরের বডিটাকে ঠিকানা লাগাতে হবে, যাতে তার বডির কোনো নাম ও নিশান কেউ না খুঁজে পায়। কিন্তু এদিকে তারা একটু চুকে গিয়েছিল, কারণ পুলিশ তার বডিটা পেয়ে গিয়েছিল। কারণ তারা পুরোভাবে সেই বডিটাকে অ্যাসিডে জ্বালিয়ে তো দিয়েছিল, কিন্তু তার একটা ছোট্ট পার্ট বেঁচে গিয়েছিল। সেই পার্টটাই পুলিশ খুঁজে পেয়ে গিয়েছিল। যখন সেই বডিটাকে পোস্টমর্টম আর ফরেন্সিকের জন্য পাঠানো হয়, তখন জানা যায় যে সেই বডিটাকে অ্যাসিডে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছে। আর সেই বডিটার পরিচয়ও পাওয়া গিয়েছিল। সেই বডিটার পরিচয় ছিল ভিক্টর। ভিক্টরের বড় ভাই জর্জ যখন এই কথাটা জানতে পারে, সে তো পুরো শকটে চলে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি জর্জ টনির থেকেও অনেক বড় গ্যাংস্টার ছিল, তার কাছে তার থেকেও বেশি পাওয়ার ছিল। জর্জের আরো একটা ভাই রয়েছে, যার নাম হচ্ছে মার্কো। সব মিলিয়ে 4 ভাই বোন। তাদের মধ্যে একটা বোন রয়েছে, যার নাম হচ্ছে ন্যান্সি। আর এই সব ভাই বোনেদের প্রায় বিয়ে হয়ে গিয়েছিল। জর্জ আর ন্যান্সির বাচ্চাগুলো তাদের নিজেদের মধ্যে কথা বলছিল যে মার্কো আঙ্কেল তো খুব ভয়ানক, যদি তিনি এই ব্যাপারে জানতে পারেন তাহলে সে সব সময়ের মতন এইবারেও সবাইকে মেরে ফেলবে, কারণ তিনি হচ্ছে একটা মনস্টার। তারপরে আমাদের কাছে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জর্জের কাছে ফোন আসে, আর তাকে বলা হয় তোমার ভাইকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, যদি 4 কোটি টাকা নিয়ে তুমি চলে আসতে পারো তাহলে তোমার ভাইকে আমি ছেড়ে দেবো। এটা দেখে তার ভাই খুব ভয় পেয়ে যায়।
আর সে তাড়াতাড়ি করে ভিক্টরকে খুঁজতে থাকে, কারণ সে ভেবেছিল ভিক্টরকেই হয়তো কিডন্যাপ করেছে কিডন্যাপাররা, কারণ ভিক্টরের যেহেতু চোখ ছিল না। কিন্তু যখন সে জানতে পারে যে তার ভাই ভিক্টর কিডন্যাপ হয়নি, তার আরো একটি ভাই মার্কো কিডন্যাপ হয়েছে, তখন তো তার কোনো চিন্তাই থাকে না। সে এখন শুধু চিন্তা করছিল সামনের লোকেদের জন্য। তারপরে আমরা মার্কোকে দেখতে পাই, যাকে কিছু লোকেরা বন্দি বানিয়ে রেখে দিয়েছিল। আর মার্কো তাদেরকে এত ব্রুটাল ভাবে মারে, যদি আমি এই সিনটা এখানে দেখাই তাহলে হয়তো আমার ভিডিওটাকে টেক ডাউনই করে দেবে। আর আগে আমরা আরো একটা কথা জানতে পারি, মার্কো যে ছিল সে আসলে তাদের নিজেদের ভাই ছিল না, সে আসলে সতেলা ভাই ছিল। জর্জের বাবা তাকে দত্তক নিয়ে এনেছিল। জর্জের বোন ন্যান্সি চায় তাদের জমিনের বাঁটোয়ারা হয়ে যাক, কিন্তু 3 ভাগে ভাগ হোক, কারণ যাতে মার্কো কিছু না পায়, কারণ সে তো সৎ ভাই। আর এদিকে ভিক্টর বলে আমার জায়গা জমি কিচ্ছু চাই না, আমি শুধু মার্কোর সাথে থাকতে চাই, কারণ মার্কোই আমার কাছে আমার সম্পত্তি। ভিক্টর মার্কোকে অনেক মানত, আর মার্কো ভিক্টরকে অনেক মানত আর ভালোবাসত। দুজনে সৎ ভাই বোন, কিন্তু তাদের নিজেদের ভাই বোনের থেকেও বেশি ভালোবাসা ছিল তাদের মধ্যে। তারপরে সিনটা প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা জর্জকে চার্চের মধ্যে দেখতে পাই, যেখানে এসে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিল, যেখানে টমি আর রাসেলও এসেছিল। তারপরে ওখানে এন্ট্রি হয় মার্কো এখানে এসে স্পিচ দিতে আসে, আর সে ডিরেক্ট বলতে থাকে সে তার ভাইয়ের মৃত্যুর বদলা খুব তাড়াতাড়ি নেবে, যে তাকে মেরেছে তাকে আমি মেরে ফেলবো। জর্জ এখানে মার্কোকে বোঝানোর অনেক চেষ্টা করে, এই কাজটা কে করেছে আমরা সেটা জানি না, আমরা কিভাবে এভাবে হঠাৎ করে স্টেপ নিতে পারি, কিন্তু মার্কো এখানে খুবই রেগেছিল। সে বলে তার ভাইকে যে মেরেছে তাকে সে জানে মেরে ফেলবে। এখনো অবধি আমরা এটাই জানতে পারিনি তাকে কিভাবে মারা হয়েছে, এটাও হতে পারে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মার্কো নিজের ভাইয়ের কথা মনে করতে থাকে, যে কিভাবে মার্কো আর ভিক্টর একসাথে থাকতো, তারা কত মজা করতো আর তারা কতটা খুশি ছিল একসাথে। এখানে ভিক্টর সব থেকে বেশি খুশি হতো মার্কোর সাথে থাকাকালীন, আর মার্কোর একটা গার্লফ্রেন্ডও ছিল, আর ওইদিকে ভিক্টরেরও একটা গার্লফ্রেন্ড রয়েছে যে এখনো অব্দি ভিক্টরকেই ভালোবাসে, আর তার নাম হচ্ছে ঈশা। যদিও বা ভিক্টর অন্ধ ছিল, কিন্তু তার সত্ত্বেও ঈশা তাকে মন থেকে ভালোবাসতো। আর তারপরে আমরা দেখতে পাই জর্জ একটা মিটিং করে, এই মিটিং এর মধ্যে টমি, রাসেল আর বাকি গুন্ডাগুলো এসেছিল। তারা ডিসাইড করবে যে আগে কি করতে হবে তাদেরকে। আর টনি এখানে বলে যে আমাদের সবকিছু ভুলে গিয়ে আগে কাজ শুরু করে দেওয়া উচিত। যদি আমরা এই ব্যাপার নিয়ে ভাবতে শুরু করি এখন আমাদের ধান্দা খারাপ হতে পারে। কিন্তু তখনই সেখানে মার্কো চলে আসে, আর সে বলে যে আমার ভাইয়ের জীবন চলে গিয়েছে, আর সেটার বদলা আমি নিয়েই ছাড়বো, যাই হয়ে যাক না কেন, ধান্দা যতই খারাপ হোক না কেন, বদলা তো বদলাই হয়। তারপরে আমরা ইন্সপেক্টর সত্যমকে দেখতে পাই, যে কিনা ভিক্টরের মার্ডার মিস্ট্রিটাকে ইনভেস্টিগেশন করছিল, আর সে ওই ফ্যাক্টরির বাইরে গিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। আর এইদিকে টনিকে দেখতে পাই আমরা। টনি খুব ভালো করে বুঝে গিয়েছিল যে জর্জ আর মার্কো এক জায়গায় বসে থাকার লোক নয়, তারা শান্ত হবে না কোনোভাবেই, তারা কুচবি করতে পারে তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য। টনি জর্জের ব্যাপারেও খুব ভালো করে জানে, যখন জর্জের কারোর উপর সন্দেহ হয় সে কাউকে জিজ্ঞাসাবাদ করে না, ডিরেক্ট গুলি মেরে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই মার্কোর সাথে দেখা করার জন্য ইন্সপেক্টর সত্যম আসে, আর সে এসে মার্কোকে সেই সব কথা বলে দেয় যে তার ভাইকে কিভাবে অত্যাচার করে মারা হয়েছে। আর যখন সে জানতে পারে তার ভাইকে অ্যাসিড থেকে মারা হয়েছে, তখন তার মাথা পুরো খারাপ হয়ে যায়, আর সে এখন ভিক্টরের হত্যাকারীকে সেটা জানার চেষ্টা করছিল। তারপরে আমরা দেখতে পাই জর্জের অনেকগুলো সোনা আসার কথা ছিল, সেগুলোকে টনি ক্যাপ্টেনের সাথে কথা বলে নিজের হাতে হাত করে নেয়। আর এদিকে জর্জকে সে বলে যে তার পুরো সোনাটা ধরা পড়ে গিয়েছে। আর এটা শোনার পরে জর্জের মাথা খারাপ হয়ে যায়, কারণ সে জানতো যে ক্যাপ্টেনের সাথে কথা বলা রয়েছে, ক্যাপ্টেন এমন কোনোদিনই করবে না, তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে। আর জর্জও আস্তে আস্তে সবকিছু বুঝতে পারছিল, আর সে বুঝতে পারছিল যে ভেতরেরই কেউ লোক রয়েছে যে এই সব কিছু মিলে করছে। টমিও এই ব্যাপারটা বুঝতে পারছিল যে জর্জ আস্তে আস্তে কিছু বুঝতে পারছে, আর টমি এই ব্যাপারটা খুব ভালো করে জানতো যে জর্জ যদি এটা জানতে পারে তাহলে তার খেয়াল নেই, যার জন্য টনি চায় যে জর্জকে সে মেরে দেবে। আর সেই কারণেই জর্জকে মারার জন্য দেবরাজ নামের একটা লোক তার গাড়ির মধ্যে অবধি পৌঁছে যায়। সে জর্জের সাথে কথা বলে আর তাকে পুরো বাজেভাবে ঘায়াল করে দেয়। তার ভাগ্যটা খারাপ ছিল, যার কারণে জর্জ বেঁচে যায়। কিছুক্ষণ পরে মার্কো এখানে এসে পৌঁছে যায়, মানে হসপিটালে। তারপর
তারপরে মার্কো খুব ভালো করে বুঝে গিয়েছিল এটা কোনো বাইরের লোকের কাজ নয়, এটা ভেতরের কেউই করছে। আর এদিকে টনি একটা চাল চালে, সে বলে এই কাজটা দেবরাজের, যার জন্য দেবরাজের পেছনে আমরা লোক লাগিয়ে দিয়েছি। আর এদিকে টনিও দেবরাজকে বাইরে পাঠিয়ে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই রাজ নামের একজন রিপোর্টারকে, যে ইন্সপেক্টর সত্যমকে কিছু বলতে এসেছিল, কারণ তার কাছে কিছু এভিডেন্স রয়েছে। তার কাছে সেই ক্লিপটা ছিল যখন ওয়াসিমকে ফ্যাক্টরির মধ্যে মারা হচ্ছিল, যেখানে ক্লিয়ার দেখা যাচ্ছিল রাসেলই ওয়াসিমকে মেরেছে। আর এই ক্লিপটা নিয়ে ইন্সপেক্টর সত্যম তাড়াতাড়ি করে ডিসিপি কে বলার জন্য যায়। আর এদিকে ডিসিপি তো নিজেই টনির সাথে মিলে রয়েছে, আর সে এই সব কিছু টনিকে বলে দেয় আর ওই ক্লিপটাকে নিজের কাছে রেখে দেয়। যখন টনি এই ব্যাপারটা জানতে পারে তখন সে প্রমাণগুলোকে লোপাট করতে শুরু করে দেয়। সে রিপোর্টার রাজকে মেরে ফেলে। আর আগে গিয়ে আমরা জানতে পারি ইন্সপেক্টর সত্যম নিজের কাছেও একটা ক্লিপ রেখে দিয়েছিল, আর সে গিয়ে সোজা জর্জকে এই কথাটা বলে দেয় আর তাকে সেই ক্লিপটাও দেখিয়ে দেয়। জর্জ যখন এই সব কথা জানতে পারে সে খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল এই সব কিছুর পেছনে টনি রয়েছে, আর সে তাড়াতাড়ি করে মার্কোকে এই কথাটা জানাতে চায় আর তাকে সতর্ক করতে চায়। আর অন্যদিকে আমরা মার্কোকে দেখতে পাই যে কিনা দেবরাজকে খোঁজার জন্য যাচ্ছিল, আর তার সাথে সাথে রাসেলও তার গাড়িতে ছিল, মানে মার্কোর গাড়িতে। জর্জ তখন মার্কোকে ফোন করে, ততক্ষণে আমরা দেখতে পাই রাসেল মার্কোর উপরে কবজা করে নিয়েছে, আর মার্কোকে তারা খুব বাজেভাবে মারতে শুরু করে দিয়েছিল। তারা তাকে জঙ্গলে নিয়ে যায় আর তাকে খুব মারধর করে। মার্কোর সাথে তার একটা বন্ধুও ছিল, তাকেও তারা খুব বাজেভাবে মারধর করে। মনে হচ্ছিল যেন মার্কোকেও তারা মেরে ফেলবে, কিন্তু যখনই মার্কো জানতে পারে যে রাসেল ভিক্টরকে মেরে দিয়েছে তখনই মার্কোর মধ্যে পাওয়ার হয়ে যায় আপ। সে মারতে শুরু করে দেয়, সবাইকে এক এক করে মারতে থাকে। তার রাগ পুরোপুরি ঠান্ডা হয়নি, কারণ সে সবাইকে মারতে পেরেছিল ঠিকই, কিন্তু রাসেলকে মারতে পারেনি। রাসেলকে যখন সে মারতে যায় রাসেল তখন তাড়াতাড়ি করে ভিডিও কল করে তার বাবাকে, মানে টনিকে। তখন টনি বলে ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশা তার কবজায় রয়েছে, যে কিনা প্রেগনেন্ট রয়েছে। যদি তুমি আমাকে মারো তাহলে দুজনের জীবন যাবে কিন্তু। আর এটা দেখার পরে মার্কো এখানেই থেমে যায়। আর এখানে মার্কো ঠান্ডা বসার ছেলেই ছিল না, সে তাড়াতাড়ি করে দেবরাজের কাছে যায়। সে আসলে দেবরাজকে কিডন্যাপ করে নিয়েছিল আর একটা ট্যাঙ্কারের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল তাকে। আর সেই ট্যাঙ্কারের মধ্যে অনেকগুলো বম লাগিয়ে দেয়। তারপরে সে বলে ঈশা কোথায় আছে, যদি তুমি আমাকে ঈশার ঠিকানা দিয়ে দাও তাহলে তুমি বেঁচে যাবে। দেবরাজ মার্কোকে বলে দিয়েছিল যে ঈশা কোথায় আছে, কিন্তু তারপরেও মার্কো তাকে ছাড়ে না। মার্কো দেবরাজকে মেরে ফেলে। দেবরাজ যেই ঠিকানার কথাটা বলেছে সেটা আসলে টনির আড্ডা ছিল, যেখানে অনেক বড় বড় গ্যাংস্টার ছিল, অনেক গুন্ডারা ছিল, কিন্তু মার্কো সেখানে একাই পৌঁছে যায়। সে এত কিছু ভাবেই না। সে সেখানে গিয়ে দেখে যে শয়ে শয়ে গুন্ডারা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু মার্কো সবার উপরে ভেঙে পড়ে, মানে এক এক করে সবাইকে মারতে শুরু করে আর তাদেরকে ধরাশায়ী করে দেয়। লাস্টে সবাইকে মারার পরে সে তাড়াতাড়ি করে ছাদের মধ্যে পৌঁছায়। তারপরে গিয়ে দেখতে পায় সে যে সেখানে একটা মেয়ে বসে আছে, কিন্তু সেই মেয়েটা ঈশা ছিল না, সেখানে টনিও উপস্থিত ছিল। টনি তখন মার্কোকে বলে যে আমি খুব ভালো করে জানতাম যে তুই এখানে পৌঁছে যাবি। তখন সে বলে আমি এতটা পাগল থরি না যে আমি ঈশাকে নিজের কাছে রাখবো। টনি তখন বলে যদি তুমি ঈশাকে চাও তাহলে তোমাকে তার বদলে 40 কোটি টাকা দিতে হবে, তাও আমার ছেলে রাসেলকে দিতে হবে। আর মার্কো তাড়াতাড়ি করে রাসেলের কাছে একটা সুটকেস নিয়ে পৌঁছে যায়। আর এখানে রাসেল ভেবেছিল মার্কো হয়তো এখানে তাকে পয়সাটা দেওয়ার জন্য এসেছে, কিন্তু সুটকেসটা খোলাতে রাসেল দেখতে পায় তার মধ্যে পয়সা নয়, তার বাবার হাত রয়েছে, মানে টনির হাত রয়েছে। তারপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। মার্কোর কাছে যখন টনি টাকা পয়সার কথা বলে তখন মার্কো রেগে গিয়ে তার হাতই কেটে দিয়েছিল। আর এখানে প্রেজেন্ট সিনে মার্কো রাসেলকে বলে যে যদি তুই তোর বাবাকে জীবন্ত পেতে চাস তাহলে তুই তাড়াতাড়ি ঈশাকে ফেরত দিয়ে দে, তাহলে আমি তোকে তোর বাবার অ্যাড্রেসটা বলে দেবো। তার কিছুক্ষণ পরে রাসেল ঈশাকে ছেড়ে দেয়, যে একদম সুস্থ ছিল। আর তারপরে আমরা দেখতে পাই মার্কো টনির কথা তাকে বলে দিয়েছিল, যে খুব খারাপ অবস্থায় সেখানে ছিল। সে একটা ছোট্ট ঘরের মধ্যে ছিল আর তার উপরে একটা অ্যাসিডের ট্যাঙ্কিও টাঙানো ছিল। যদি তাকে হেলানো হয় তাহলে সে কোনো না কোনো একটা দিক দিয়ে তো মরেই যাবে। মাথার উপরে অ্যাসিড টাঙানো, সামনে বন্দুক টানা হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার গায়ে বম ফিট করা রয়েছে। কেউ যদি তার কাছে যায় তাহলে সেই বমটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। এই কারণে সবাইকে বাইরে পালিয়ে যেতে হয়। আর তারপরে আমরা দেখতে পাই যে টনির খুব বাজেভাবে মৃত্যু হয়ে যায়। আর রাসেলের কাছে এখন কিচ্ছু বাকি ছিল না, তার সর্বস্ব শেষ হয়ে গিয়েছিল, যার কারণে সে তার সৎ ভাই সাইরাসের কাছে যায়। সাইরাস হচ্ছে এমন একজন লোক যে লোকদেরকে খুব ব্রুটাল ভাবে খুন করে। সে একটা মাত্র লোকের কাছ থেকে বদলা নেওয়াতে বিশ্বাসী নয়, সে পুরো ফ্যামিলিটাকে কুচলে মেরে দেওয়াতে বিশ্বাসী।
আর অন্যদিকে আমরা দেখতে পাই মার্কো নিজের ফ্যামিলির সাথে থাকা শুরু করে দেয়, আর অন্যদিকে তার গার্লফ্রেন্ডও তার সঙ্গেই থাকে এখন। আর এখানে ঈশাও তাদের সাথেই থাকতো। মার্কো এখন ভাবছিল যে হয়তো তাদের ফ্যামিলির সব প্রবলেম মিটে গিয়েছে, এখন আর তার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না। আর অন্যদিকে আমরা সাইরাসকে দেখতে পাই যে রাসেলকে বলছে যে আজকে রাতে আমরা মার্কোর বাড়িতে যাব। সে হঠাৎ করে এটা বলে, আর সে কোনো প্ল্যানিং বানায় না, আসলে সে যাবে তার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু সাইরাসও এদিকে কম পাওয়ারফুল লোক ছিল না। আর এদিকে আমরা দেখতে পাই ঈশা যখন জল খাচ্ছিল তখন আমরা দেখতে পাই তারপরে ঈশার হঠাৎ করে পেন হওয়া শুরু হয়ে যায়, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তারা পায়নি। তার ডেলিভারি তৎক্ষণাৎ সেখানেই করতে হয়, কারণ জর্জ চায় না তাদেরকে হসপিটালে নিয়ে যেতে, কারণ বাইরে গেলে তাদের উপরে লাইফ রিস্ক রয়েছে। আর তখনই তাদের ঘরের পাওয়ারটা কাট হয়ে যায়। আর এখন জর্জ বুঝতে পেরে গিয়েছিল যে সাইরাস হয়তো তাদের উপরে অ্যাটাক করতেই এসেছে। অনেকগুলো লোক তাদের ঘরের মধ্যে ঢুকে যায় আর তাদের উপরে ফায়ারিং করা শুরু করে দেয়। তারপরে আমরা দেখতে পাই মার্কোকে, যে কিনা শান্ত মাথায় বসে সাইরাসের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে সাইরাসও এখানে ঢুকে আসে তাদের লোকদের সমেত, আর তারা পুরো ঘরের মধ্যে তাবাই করা শুরু করে দেয়। জর্জের ফ্যামিলিতে যতগুলো লোক ছিল এমনকি বাচ্চাদেরকেও সাইরাস মেরে দিচ্ছিল। সাইরাস তাদের ফ্যামিলির সব মেম্বারদেরকে মেরে দেয়, তাদেরকে এত ব্রুটাল ভাবে মেরেছিল যে কি বলবো, যেটা দেখে আমরা বুঝতেই পারছি সাইরাস কতটা খতরনাক মানুষ। সে পুরো ঘরকে রক্ত খালা করে দিয়েছিল। তবে তারা একটা ভুল করে দিয়েছিল, তারা এখানে মার্কোকে ছেড়ে দিয়েছিল। আর তার কিছুক্ষণের পরে মার্কো হঠাৎ করে রেডি হয়ে চলে আসে তার ফ্যামিলির বদলা নেওয়ার জন্য। সাইরাস মার্কোকে এই জন্যই ছেড়ে দিয়েছিল কারণ সে বোঝাতে চাইছিল যে ফ্যামিলি চলে যাওয়াতে কতটা দুঃখ হয়। কিন্তু সে সব থেকে বড় ভুল করেছিল তার জীবনের। সে মার্কোকে বেঁচে থাকার জন্য সুযোগ দিয়েছিল। আর কিছুক্ষণ পরেই আমরা মার্কোকে দেখতে পাই যে কিনা সাইরাসের আড্ডাতে পৌঁছে গিয়েছিল। আর এখানেও অনেক লোক উপস্থিত ছিল, কিন্তু মার্কো স্যুট বুট পরে থাকা সত্ত্বেও তাদেরকে বেধারম পিটায়। যেইভাবে সাইরাস তার পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছিল সেইভাবেই মার্কো এখানের প্রতিটা লোককে মেরে দিচ্ছিল। আর এখানে মার্কো রাসেলকে এত বাজেভাবে মারে যে তার বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসে। আর সাইরাসের কাছে ঈশার বাচ্চাও রয়েছে, যেটা কালকে ঈশা ডেলিভার করেছিল, যাকে সে নিজের কাছে রেখে দিয়েছিল, যাকে সে অ্যাসিডে মেরে দেওয়ার ধমকি দিচ্ছিল। কিন্তু মার্কো এখানে কোথায় বা ভয় পাবে, আর সে এখানে এসে সাইরাসের মাথা কেটে দেয়। আর তারপরে সে ঈশা আর ভিক্টরের বাচ্চাকে বাঁচিয়ে নেয়। আর এর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি তোমাদের এই অ্যাকশন মুভিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো তখনই তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। যদি তোমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলোকে চেক আউট করতে পারো। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।